ওয়েলকাম বন্ধুরা, এজি বায়োলজি লার্নিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা রেপ্লিকেশন পদ্ধতি অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতির যে প্রারম্ভিক দশা আছে, সেই প্রারম্ভিক দশা এবং প্রারম্ভিক দশায় যে সমস্ত উপাদানগুলি প্রয়োজন, সেই সমস্ত উপাদানগুলি কার্যকারিতা সম্পর্কে আজকে আমরা জানব। পরবর্তী ভিডিওতে আমরা ইলংগেশন অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের সময় শৃঙ্খলের কিভাবে দীর্ঘীকরণ ঘটে এবং কিভাবে তার সমাপ্তি ঘটে সেই বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওতে শুধুমাত্র রেপ্লিকেশনের ইনিশিয়েশন পর্যায় সম্পর্কে আমরা আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখো। আশা করি তোমরা ডিএনএ রেপ্লিকেশনের যে ইনিশিয়েশন পর্যায়গুলি আছে সেগুলি ভালোভাবে বুঝতে পারবে। এখন উচ্চ মাধ্যমিক এবং নিট সিলেবাসে আমাদের যে রেপ্লিকেশন পদ্ধতি আছে তা সাধারণত যার উপর ভিত্তি করে, সেটি হচ্ছে কোলি উপর ভিত্তি করে এটা প্রতিষ্ঠিত, এসচেরিয়া কোলির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। অর্থাৎ আমাদের কোলি ব্যাকটেরিয়ার যে রেপ্লিকেশন পদ্ধতি আছে, সেই কোলি ব্যাকটেরিয়ার রেপ্লিকেশন পদ্ধতি সম্পর্কে আমরা জানব। কোলি ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়া, এর মধ্যে চক্রাকার ডিএনএ লক্ষ্য করা যায়। তাহলে যেহেতু চক্রাকার ডিএনএ লক্ষ্য করা যায়, তাহলে এর দুটো স্ট্র্যান্ড, তাহলে এটা হচ্ছে ডিএস ডিএনএ। আমরা জানি ডবল স্ট্র্যান্ড ডিএনএ, এটাকে বলা হচ্ছে ডবল স্ট্র্যান্ড ডিএনএ, কারণ যেহেতু দুটো স্ট্র্যান্ড আছে ডবল স্ট্র্যান্ড ডিএনএ। রেপ্লিকেশন সবসময় একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয়। যে নির্দিষ্ট জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হয় সেই নির্দিষ্ট জায়গাকে অরিজিন সি বলা। আমি ধরে নিলাম এই জায়গাটা, এখান থেকে রেপ্লিকেশন শুরু হচ্ছে, তাহলে এই জায়গাটাকে বলছি আমরা ওরি সি রিজিয়ন, ওরি হাইফেন সি রিজিয়ন। ওরি মানে অরিজিন আর সি মানে ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে ডিএনএর যে নির্দিষ্ট রিজিয়নের সূচনা, সেই সূচনাকে বলছি ওরিজিন রিজিয়ন। এটা কখন দেখা যায়? ওরিজিন রিজিয়ন কখন কাজ করে না, সেল সাইকেলের এস দশায়, অর্থাৎ সিনথেসিস হয়। কারণ আমরা জানি ডিএনএ সংশ্লেষ সবসময় সেল সাইকেল যে আছে সেই সেল সাইকেলের এস দশায় সম্পন্ন হয়ে থাকে। লক্ষ্য করে দেখা গেছে কোলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে অরিজিন অফ রেপ্লিকেশন সাইট, সেই সাইটের বেস বিন্যাস হচ্ছে 245 মতো, 245 বেস বিন্যাস এই অঞ্চলে লক্ষ্য করা যায়। অরিজিন সি সাইটে প্রথমত যে ঘটনা ঘটে, ওখানে একটা বিশেষ প্রোটিন প্রথমে এসে উপস্থিত হয়, যার নাম হচ্ছে ডিএনএ এ। এটা ইনিশিয়েশন ফ্যাক্টর হিসেবে কাজ করে বা সূচনা ফ্যাক্টর হিসেবে কাজ করে, একে বলা হয় ইনিশিয়েশন ফ্যাক্টর। তাহলে যে স্থানে রেপ্লিকেশন শুরু হচ্ছে বা অরিজিন স্থান, সেই অরিজিন স্থানে এসে যে প্রোটিন প্রথম উপস্থিত হয় সেই প্রোটিনের নাম হচ্ছে ডিএনএ এ প্রোটিন। তাহলে এই জায়গায় প্রথম এসে উপস্থিত হবে ডিএনএ এ প্রোটিন। এগুলো প্রোটিন কিন্তু লেখার সময় মনে রাখবে প্রত্যেকে, ডি ক্যাপিটাল, এন স্মল, এ স্মল, এ ক্যাপিটাল, ডিএনএ প্রোটিন। ডিএনএ প্রোটিন হচ্ছে দুটো তন্ত্রী, অর্থাৎ ডিএনএ যেহেতু ডবল হেলিক্স, তাহলে তার যে দুটো নির্দিষ্ট তন্ত্রী আছে, সেই দুটো নির্দিষ্ট তন্ত্রীর মধ্যে গ্যাপ সৃষ্টি করা, অর্থাৎ দুটো তন্ত্রীকে পরস্পর থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে এর প্রধান কাজ। ফলে কি হয়, অরিজিন সি যে সাইট আছে বা অরিজিন সি যে স্থল আছে, সেই স্থলে ডিএনএ এ প্রোটিন উপস্থিত হলে সেই জায়গাটা খানিকটা এইরকম দেখতে হয়, খানিকটা বিশেষ স্ট্রাকচারের মতন দেখতে হয় বা বিশেষ গঠনের মতো দেখতে হয়। দুটো স্ট্র্যান্ড পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ধরনের একটা স্ট্রাকচার দেখতে হয়। কোথায়? অরিজিন সি স্থলে ডিএনএ এ উপস্থিত হওয়ার পর। অর্থাৎ এটা বাবলসের মতো বা বুদবুদের ফোলা অংশের মতন দেখতে লাগে, সেই জন্য এই বিশেষ গঠনটিকে বলা হয় রেপ্লিকেশন বাবল। এটা প্রত্যেকে মনে রাখবে, একে বলা হয় রেপ্লিকেশন বাবল, রেপ্লিকেশন বাবল। এখন রেপ্লিকেশন বাবল এর মধ্যে দুটো স্ট্র্যান্ড আছে, দুটো স্ট্র্যান্ডে প্রকৃতপক্ষে কিন্তু টেমপ্লেট স্ট্র্যান্ড। টেমপ্লেট স্ট্র্যান্ড মানে ছাঁচ তন্ত্রী, অর্থাৎ পুরনো যে তন্ত্রী থেকে নতুন ডিএনএ তন্ত্রী কপি হয়, সেই পুরনো তন্ত্রীটিকে বলা হয় ছাঁচ তন্ত্রী বা টেমপ্লেট স্ট্র্যান্ড। তাহলে এটাও কিন্তু প্রকৃতপক্ষে টেমপ্লেট স্ট্র্যান্ড এবং এটাও কিন্তু প্রকৃতপক্ষে টেমপ্লেট স্ট্র্যান্ড। তাহলে টেমপ্লেট স্ট্র্যান্ড দুটোই এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখন টেমপ্লেট স্ট্র্যান্ড থেকে নতুন করে ডিএনএ সিনথেসিস হবে এদিকে,
এবং এদিকে, অর্থাৎ উভয় দিকেই ডিএনএ সিনথেসিস লক্ষ্য করা যায়। এই প্রকার ডিএনএ সিনথেসিসকে বলা হয় বাই ডাইরেকশনাল। এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ইকোলির ক্ষেত্রে বাই ডাইরেকশনাল ডিএনএ সিনথেসিস লক্ষ্য করা যায়। কিছু কিছু ক্ষেত্রে ইউনিডাইরেকশনাল লক্ষ্য করা যায়, যেমন এমটি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ক্ষেত্রে এটা ইউনিডাইরেকশনাল বা একদিকেও লক্ষ্য করা যায়। এখন এটা খানিকটা আবার থিটা অক্ষরের মতন দেখতে বলে, এই স্ট্রাকচারটা খানিকটা থিটা অক্ষরের মতন দেখতে বলে একে থিটা রেপ্লিকেশন বলা হয়। থিটা রেপ্লিকেশন বা থিটা টাইপ রেপ্লিকেশন বলা হয়, এটাকে থিটা টাইপ রেপ্লিকেশন বলে। স্ট্রাকচারটা খানিক থিটা গঠনের মতন দেখতে বলে। আলটিমেট কি হবে না, আলটিমেট দুটো যে টেমপ্লেট স্ট্যান্ড আছে, সে দুটো টেমপ্লেট স্ট্যান্ড থেকে, তাহলে ধরে নিলাম এটা একটা টেমপ্লেট স্ট্যান্ড আর এটা একটা টেমপ্লেট স্ট্যান্ড, দুটো টেমপ্লেট স্ট্যান্ড থেকে কপি হয়ে স্বতন্ত্র দুটি ডিএনএ সৃষ্টি হবে। এটা একটা এবং এটা একটা, দুটো পৃথক পৃথক ডিএনএ সৃষ্টি হয়। এখন এই অবস্থা রেপ্লিকেশন বাবলের জায়গায় যে ওয়াই আকৃতির স্ট্রাকচার, এটাকে যদি মাঝখান বরাবর আমি কেটে দিই, তাহলে এদিকটা একটা ওয়াই এর মতন গঠন দেখতে পাচ্ছি আমরা, এদিকটা একটা ওয়াই মতন গঠন দেখতে পাচ্ছি। এই নির্দিষ্ট ওয়াই শেপের যে গঠন, এই নির্দিষ্ট ওয়াই শেপের গঠন করে বলছি আমরা, এই ওয়াই এর মতন যে নির্দিষ্ট গঠন, এই নির্দিষ্ট গঠনকে বলছি আমরা রেপ্লিকেশন ফর্ক। একে বলা হয় রেপ্লিকেশন, মনে রাখবে প্রত্যেকে, একে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। একে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক যে স্থলে উপস্থিত হয়, সেই স্থানে যে ঘটনা লক্ষ্য করা যায় তা হলো, সেই স্থানে ডিএনএ এ আগে ইনিশিয়েশন ফ্যাক্টর হিসেবে এসেছে, তার সাথে সাথে ডিএনএ সি আছে। ডিএনএ সির কাজ হচ্ছে হেলিকেজ এনজাইম বা ডিএনএ বি, যার অপর নাম হচ্ছে ডিএনএ বি, হেলিকেজ এনজাইমের অপর নাম ডিএনএ, তাকে হোল্ড করা বা তাকে ধরাতে সাহায্য করা। হেলিকেজ এনজাইমের কাজ কি? হেলিকেজ এনজাইমের প্রধান কাজ হলো ডিএনএর যে দুটি তন্ত্রী, সেই দুটি তন্ত্রীর মাঝখানের যে হাইড্রোজেন বন্ধনগুলি আছে, সেই হাইড্রোজেন বন্ধনগুলি ভেঙে ফেলা বা কেটে দেওয়া এবং দুটি তন্ত্রীকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে সাহায্য করা। তাহলে এই কাজে অর্থাৎ হেলিকেজের H2 বন্ড ভাঙনের ক্ষেত্রে, কে কাজের? H2 বন্ডের ভাঙন, এরা সবসময় H2 বন্ডকে ভেঙে দেয়, দুটো তন্ত্রী H2 বন্ডকে ভেঙে দেওয়ার ফলে দুটি তন্ত্রীকে পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে সাহায্য, দেখানো হয়েছে দুটি তন্ত্রী পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই বিচ্ছিন্ন হতে সাহায্য করে। এই কাজে সাহায্য করে যে এনজাইম, সেটা হচ্ছে হেলিকেজ। আবার হেলিকেজকে কাজ করতে যে এনজাইম সাহায্য করে, তার নাম হচ্ছে ডিএনএ সি প্রোটিন কাজ করতে সাহায্য করে। যখনই তন্ত্রী দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং রেপ্লিকেশন ফর্ক যত বেশি বৃহৎ হয়, তখন তার দুই প্রান্তে, এই প্রান্তে এবং এই প্রান্তে তীব্র, কারণ যেহেতু পেঁচানো সিঁড়ির মতনের গঠন বা পেঁচানো সুতোর মতন গঠন, এখানে তীব্র চাপের সৃষ্টি হয় এবং কুণ্ডলীর মধ্যে তীব্র চাপের সৃষ্টি হয়। এই তীব্র চাপকে প্রশমন করার জন্য এক বিশেষ প্রকারের এনজাইম থেকে, যার নাম হচ্ছে ট্রোপোআইসোমারেজ। ট্রোপোআইসোমারেজ কাজ কি? ট্রোপোআইসোমারেজ কি করে না, এই ডিএনএর একটা নির্দিষ্ট জায়গাকে কেটে দেয়। কেটে দেওয়ার পরে তাকে ঘুরিয়ে, অর্থাৎ প্যাঁচটাকে রিল্যাক্স করে, সুতোর প্যাঁচকে রিল্যাক্স করে আবার তাকে জোড়া লাগিয়ে দেয়। এই জাতীয় একটা এনজাইম হলো গাইরেজ। এর হচ্ছে চাপ প্রশমনে সাহায্য করা হচ্ছে প্রধান কাজ। তাহলে গাইরেজ এনজাইম হচ্ছে যে উদ্ভূত চাপ, দুটো তন্ত্রীর পৃথকীকরণের ফলে যে উদ্ভূত চাপ, সেই উদ্ভূত চাপকে পৃথক করা হচ্ছে গাইরেজের কাজ। GYRASA। গাইরেজ কি না, গাইরেজ হচ্ছে এক ধরনের ট্রোপোআইসোমারেজ এনজাইম। এর কাজ হচ্ছে হেলিক্সের রিল্যাক্স ঘটানো। আমি লিখে দিচ্ছি, সুপার হেলিক্স রিল্যাক্সিং এনজাইম। যেহেতু দুটো তন্ত্রী পরস্পর থেকে পৃথক হয়, সুতোর মতো যেহেতু দুদিকে এরা জয়েন্ট হয়ে আছে, ফলে তারা কিন্তু আবার পরস্পর জোড়া লেগে যেতে পারে, যার জন্য সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ বাইন্ডিং নামক কিছু প্রোটিন, বা এসএসপি প্রোটিন, এই তন্ত্রীগুলোকে সিল করে দেয়, যাতে করে তারা আর পরস্পরের সঙ্গে যুক্ত হতে না পারে। তাহলে এগুলো হচ্ছে এসএসবি প্রোটিন,
সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিন, সম্পূর্ণ নাম সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিন। তাহলে হেলিকেজ এনজাইমের কাজ হচ্ছে নির্দিষ্ট জায়গা থেকে হাইড্রোজেন বন্ডকে ভাঙা বা কাটা। গাইডেজের কাজ হচ্ছে দুটো তন্ত্রী পৃথকীকরণের ফলে যে চাপ উদ্ভূত হচ্ছে সেই চাপকে প্রশমিত করা। সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিনের কাজ হচ্ছে তন্ত্রীর দুটি যাতে সহজে পরস্পরের সঙ্গে যোগ লেগে যেতে না পারে বা জোড়া লেগে যেতে না পারে তাতে সাহায্য করা। নেক্সট চলে যাচ্ছি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জায়গাতে, সেটা হচ্ছে প্রাইমেজ। নেক্সট যে এনজাইমে যাচ্ছি সেটা হচ্ছে প্রাইমেজ। প্রাইমেজ প্রাইমেজ কি না, ডিএনএর সিনথেসিসের ক্ষেত্রে বা ডিএনএ তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এনজাইম যার নাম হচ্ছে প্রাইমেজ। প্রাইমেজের কাজ কি না, প্রাইমেজের কাজ হচ্ছে আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমার সৃষ্টি করা বা স্টার্টার সৃষ্টি করা। এটা কি, এটা হচ্ছে ক্ষুদ্র একটা আরএনএ খণ্ড, ক্ষুদ্র একটা আরএনএ খণ্ড। আরএনএ প্রাইমার হচ্ছে ক্ষুদ্র একটা আরএনএ খণ্ড যার বেস বিন্যাস হচ্ছে 10 থেকে 12 বেস, অর্থাৎ 10 থেকে 12টি নিউক্লিওটাইড সমৃদ্ধ যে ক্ষুদ্র আরএনএ খণ্ড তাকে প্রাইমার বলা হয়। প্রাইমার যে নির্দিষ্ট এনজাইমের সহায়তা সৃষ্টি হয় তাকে বলা হয় প্রাইমেজ। এর অপর নাম হচ্ছে ডিএনএজি। এই প্রাইমেজ হলো সবসময় মনে রাখবে এটা হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, আরএনএ পল। ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, যেহেতু ডিএনএ এর ক্ষেত্রে কাজ করে তার জন্য ডিএনএ এর উপর নির্ভরশীল। আরএনএ পলিমারেজ যেহেতু আরএনএ তৈরি করে তাহলে আরএনএ পলিমারেজ। প্রাইমার এই ক্ষুদ্র নির্দিষ্ট যে আরএনএ খণ্ডটি সৃষ্টি হয় সেই ক্ষুদ্র নির্দিষ্ট আরএনএ খণ্ডটি সৃষ্টি করার ক্ষেত্রে যে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে বলা হয় প্রাইমেজ বা ডিএনএজি। এটা প্রাইমেজ নামক এনজাইমের সহায়তায় সৃষ্টি হয়। নেক্সট চলে যাচ্ছে প্রধান এনজাইম ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 হলো প্রধান এনজাইম, যে এনজাইম এর কাজ হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে, 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে পলিনিউক্লিওটাইডের সংযোজন ঘটানো। তার মানে এটা শুধুমাত্র 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে নিউক্লিওটাইডের সংযোজন ঘটাতে পারে। কিন্তু ডিএনএ পলিমারেজ আরএনএ প্রাইমার ছাড়া, এই যে আরএনএ প্রাইমার যেটা নাম বললাম একটু আগে, এই যে আরএনএ প্রাইমার, সেই আরএনএ প্রাইমার ছাড়া কিন্তু ডিএনএ পলিমারেজ কাজ করতে পারে না। তাহলে ডিএনএ পলিমারেজকে কাজ করার জন্য অবশ্যই আরএনএ প্রাইমারকে থাকতে হবে। তাহলে এই যে নির্দিষ্ট ওয়াই আকৃতির ফর্ক সৃষ্টি হয়েছে, সেই ওয়াই আকৃতির নির্দিষ্ট ফর্কের যে দুটো স্ট্যান্ড, এটাও একটা টেমপ্লেট স্ট্যান্ড, এটাও একটা টেমপ্লেট স্ট্যান্ড। আমি বলেছি ডিএনএ পলিমারেজ কোন দিকে কাজ করে না, ডিএনএ পলিমারেজ সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে কাজ করে, 3 প্রাইম থেকে 5 প্রাইম অভিমুখে পারে না। তাহলে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখ অর্থাৎ এই দিকে এর ক্রিয়াশীলতা হবে এবং নতুন পলিনিউক্লিওটাইড শৃঙ্খলে সৃষ্টি করাবে। কিন্তু তার আগে একটা নির্দিষ্ট আরএনএ প্রাইমারের প্রয়োজন। তাহলে আরএনএ প্রাইমার এখানে সিনথেসিস হবে, এটা ধরে নিলাম আরএনএ প্রাইমার, আমি এটা ধরছি আরএনএ প্রাইমার। যে এনজাইমের সহায়তা সৃষ্টি হয় তার নাম হচ্ছে প্রাইমোজোম। প্রাইমোজোম এনজাইমের সহায়তা সৃষ্টি হয় এবং ডিএনএ পলিমারেজের কাজ হচ্ছে এটা ডিএনএ পল এনজাইম, এটা ডিএনএ পল এনজাইম, আমি ধরে নিলাম এটা ডিএনএ পল 3, এটা হচ্ছে ডিএনএ পল 3, এটা প্রধান পলিনিউক্লিওটাইড সংযোজকারী এনজাইম। তাহলে এ কি করবে, আরএনএ প্রাইমারের উপর পরপর নিউক্লিওটাইডগুলি সংযোজন ঘটাবে। তাহলে নতুন যে সিনথেসিস স্ট্যান্ডটা হবে সেটা 5 প্রাইম থেকে কি অভিমুখ হবে, 5 প্রাইম থেকে 3 প্রাইম, 5 প্রাইম অভিমুখ থেকে 3 প্রাইম অভিমুখে এটা তৈরি হবে। এখন কেন এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে হয়, তার কারণ হচ্ছে আমরা যদি ডিঅক্সিরাইবোজ সুগারের স্ট্রাকচারটা একটু লক্ষ্য করি, ডিঅক্সিরাইবোজ সুগারের স্ট্রাকচারটা লক্ষ্য করি, তাহলে ডিঅক্সিরাইবোজ সুগারে এটা ডিঅক্সিরাইবোজ সুগারের একটা স্ট্রাকচার। ডিঅক্সিরাইবোজ সুগারের কার্বনগুলো যদি লক্ষ্য করি, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন এবং এটা হচ্ছে 5 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, 1 2 3 4 5 নম্বর। তাহলে
সবসময় নিউক্লিওটাইডের সংযোজন এই 3 নম্বর কার্বনের যে মুক্ত OH গ্রুপ আছে এর সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ পরবর্তী নিউক্লিওটাইড যুক্ত হবে কার সঙ্গে? 3 নম্বর কার্বনের সঙ্গে একটা নিউক্লিওটাইড যুক্ত হবে। সেই নিউক্লিওটাইডের পরবর্তী 3 নম্বর কার্বনের সঙ্গে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হবে। তার মানে 3 নম্বর কার্বন যেহেতু সবসময় ফাঁকা থাকে, তার জন্য 3 নম্বর দিকেই সবসময় নিউক্লিওটাইডগুলির সংযোজন ঘটে এবং 5 নম্বর দিকটা সবসময় ফাঁকা থাকে, যার জন্য যে স্ট্র্যান্ডটা তৈরি হয় সেটা 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখী। এরপর হচ্ছে নিউক্লিওটাইড সংযোজনের জন্য, এই ডিএনএ পলিমারেজ 3 নিউক্লিওটাইড সংযোজনের জন্য নিউক্লিওটাইডের অ্যাক্টিভেশনের প্রয়োজন হয়। কারণ কোষস্থ যে নিউক্লিওটাইডগুলো আছে সেগুলো সব মনোফসফেট হিসেবে অবস্থান করে। মনোফসফেট DAMP, DGMP, DCMP, DTMP মনোফসফেট হিসেবে অবস্থান করে। এই মনোফসফেট ফসফোরাইলেজ নামক যে এনজাইম আছে, সেই ফসফোরাইলেজ এনজাইমের সহায়তায় এগুলো ট্রাইফসফেটে রূপান্তরিত হয়, অর্থাৎ DATP, DGTP, DCTP, DTTP রূপান্তরিত হয়। এখানে ট্রাইফসফেটের গঠনটা দেওয়া হয়েছে। এটা সাধারণ একটা ডিঅক্সিরাইবোজ সুগারের গঠন। ডিঅক্সিরাইবোজ সুগারের সঙ্গে এখানে 1 নম্বর, এখানে 1, 2, 3 তিনটে যেহেতু ফসফেট পরস্পর যুক্ত আছে, 1, 2, 3 যুক্ত আছে, তার জন্য এটা ট্রাইফসফেটের গঠন, ট্রাইফসফেটের গঠন। এরপরে এই ট্রাইফসফেটের সঙ্গে যদি অ্যাডিনিন থাকে তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যদি গুয়ানিন থাকে গুয়ানোসিন, যদি থাইমিন থাকে থাইমিন, যদি সাইটোসিন থাকে সাইটোসিন। তাহলে যা থাকবে N2 বেস, সেই N2 বেস অনুযায়ী ট্রাইফসফেটটা এখানে রূপান্তরিত হবে। অর্থাৎ অ্যাক্টিভেটে যখনই ট্রাইফসফেট রূপান্তরিত হয়, কোষের মধ্যস্থ যে সমস্ত নিউক্লিওটাইডগুলি আছে সেই নিউক্লিওটাইডগুলো কি হয়? অ্যাক্টিভেশন ঘটে। তাই নিউক্লিওটাইডের অ্যাক্টিভেশন সম্পন্ন হলে 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে পলি নিউক্লিওটাইডের কি হয়? সংযোজন সম্পন্ন হয়ে থাকে, পলি নিউক্লিওটাইডের সংযোজন হয়ে থাকে। এরপরে চলে যাচ্ছি নেক্সট যে এনজাইম, সে হলো ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পল 1, ডিএনএ পল 1। ডিএনএ পল 1 কি না, ডিএনএ পল 1 এর এনজাইম কাজ হচ্ছে এটা প্রাইমারের অপসারণ, প্রাইমারের অপসারণ, প্রাইমারের অপসারণ। এই এনজাইমটার অপরটার নাম আছে, কে বলা হয়? কর্নবার্গের উৎসেচক, কর্নবার্গের উৎসেচক, একে কর্নবার্গের উৎসেচক বলা হয় ডিএনএ পলিমারেজ 1 কে। প্রাইমারের অপসারণ, ডিএনএ যখন তৈরি হয় তখন যে প্রাইমারগুলি ডিএনএর সঙ্গে থেকে থাকে, যে প্রাইমারগুলি, কারণ আমরা জানি ডিএনএর সঙ্গে আরএনএ থাকলে সেটা হাইব্রিড গঠন, সেটা থাকার কথা নয়। আরএনএ তন্ত্রীর মধ্যে কখনোই ডিএনএ তন্ত্রীর মধ্যে কখনো আরএনএ নিউক্লিওটাইড থাকে না, তাহলে অপসারণ করার প্রয়োজন। যার মাধ্যমে এটা অপসারণ হয়, তাকে বলা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 এনজাইম। এর প্রধান কারণ হচ্ছে যে সমস্ত স্থানগুলিতে আরএনএ প্রাইমার আছে সেই আরএনএ প্রাইমারগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া। নেক্সট হচ্ছে ডিএনএ পল 2, ডিএনএ পলিমারেজ 2। এর কাজ হচ্ছে প্রুফ রিডিং এবং এই ডিএনএ রিপেয়ারের কাজও করে। ডিএনএ রিপেয়ারের কাজও করে। প্রুফ রিডিং জিনিসটা কি না, আমি ধরে নিচ্ছি এখানে এটা 5 প্রাইম অভিমুখী একটা তন্ত্রী, 5 প্রাইম, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং 3 প্রাইম। নতুন যে তন্ত্রীটা তৈরি হবে সেটা কি তৈরি হবে? নতুন যে তন্ত্রীটা তৈরি হবে সেটা হবে 3 প্রাইম, অ্যাডেনিনের জায়গায় হবে, অ্যাডেনিনের জায়গায় এ কার সঙ্গে? বেস পেয়ারেরা কমপ্লিমেন্টারি, থাইমিনের সঙ্গে, তাহলে থাইমিন। গুয়ানিন কার সঙ্গে? সি এর সঙ্গে, তাহলে সাইটোসিন। সাইটোসিন কার সঙ্গে? জি এর সাথে। থাইমিন কার সাথে? অ্যাডেনিনের সাথে এবং 5 প্রাইম। এটা হচ্ছে পলিনিউক্লিওটাইড শৃঙ্খলা এভাবে, অর্থাৎ 3 প্রাইম অভিমুখী যে তন্ত্রী আছে এই তন্ত্রীর সাপেক্ষে, এর কমপ্লিমেন্টারি বেসের সাপেক্ষে এই তন্ত্রীটার সৃষ্টি হবে। এখানে যা যা থাকবে আমরা বেস পেয়ারগুলো জানি, এ ডবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি, তাহলে এই বেস পেয়ার অনুযায়ী এটা ঘটনাটা লক্ষ্য করা যাবে। এখন ভুলবশত যদি কোনো জায়গায় অন্য কোনো বেস চলে আসে, কমপ্লিমেন্টারি বেস না হয়, ধরে নিলাম এখানে জি এর জায়গায় এখানে টি চলে এসছে, ধরে নিলাম জি এর জায়গায় টি চলে আসছে, কিন্তু এটা অবাঞ্ছিত থাকার কথা নয়।
তাহলে টিটাকে যে অপসারণ করবে এখান থেকে অপসারণ করবে ভুলবশত চলে এসছে, অপসারণ করবে যে এনজাইম সে হচ্ছে ডিএনএ পলিমারেজ 2 এনজাইম। তাহলে এই ডিএনএ পলিমারেজ 2 এনজাইম এখান থেকে একে অপসারণ ঘটায়। এরপর হচ্ছে ডিএনএ তন্ত্রীর মধ্যে যে তন্ত্রী 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে তৈরি হয় সেই তন্ত্রী কন্টিনিউয়াসলি তৈরি হয়, কন্টিনিউয়াস অর্থাৎ নিরবিচ্ছিন্ন তৈরি হয়, নিরবিচ্ছিন্ন। আর যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে তৈরি হয় সেটা কিন্তু ডিসকন্টিনিউয়াস ভাবে তৈরি হয়, অর্থাৎ বিচ্ছিন্নভাবে তৈরি হয়। কেন বিচ্ছিন্নভাবে তৈরি হয় ইলংগেশন পদ্ধতি যখন পড়াবো তখন বলবো। তাহলে এই বিচ্ছিন্ন যে এগুলো এদিকে ওকাজাকি খণ্ড বা ওকাজাকি খণ্ড বলা হয়। আর নেক্সট এনজাইম হচ্ছে লাইগেজ। ওকাজাকি খণ্ডটা এই জন্য বললাম লাইগেজ। নেক্সট এনজাইম লাইগেজ এনজাইমের কাজ হচ্ছে না যে ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো তৈরি হয়েছে কোথায় 3 প্রাইম থেকে 5 প্রাইম অভিমুখে, সেই ওকাজাকি খণ্ডগুলির মাঝখানে ফসফোডাইএস্টার বন্ধনটা সৃষ্টি করাই হচ্ছে ডিএনএ লাইগেজের কাজ। অর্থাৎ ফসফোডাইএস্টার বন্ধন সৃষ্টির মাধ্যমে একটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড সৃষ্টি করাই হচ্ছে লাইগেজের কাজ। লাইগেজের কাজ হচ্ছে জোড়া লাগানো, এর কাজ হচ্ছে জোড়া লাগানো। কিসের মাধ্যমে জোড়া লাগানো? ফসফোডাইএস্টার বন্ধন সৃষ্টির মাধ্যমে, ফসফোডাইএস্টার বন্ধন সৃষ্টির মাধ্যমে জোড়া লাগানো হচ্ছে এর প্রধান কাজ। প্রাইমেজ এবং আরএনএ প্রাইমেজ অর্থাৎ যে এনজাইম এখানে আরএনএ সৃষ্টি করছে সেই এনজাইম নাম হচ্ছে প্রাইমেজ। আর ডিএনএ পলিমারেজ দুটোই ইনিশিয়েশনের ক্ষেত্রে কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিসের ক্ষেত্রে? ইনিশিয়েশনের ক্ষেত্রে, অর্থাৎ ডিএনএ তৈরির প্রাথমিক পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ডিএনএ পল এবং প্রাইমেজ এই দুটোকে একসাথে বলা হয় বা একসাথে যে একক গঠন করে তাকে বলা হয় প্রাইমোজোম। মনে রাখবে প্রত্যেকে, একে বলা হয় প্রাইমোজোম। তাহলে এই জিনিসগুলো যে জিনিসগুলো এখানে ব্যাখ্যা করা হলো এই জিনিসগুলো প্রত্যেকটি কিন্তু আমাদের রেপ্লিকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার বলছি, কোনো ডিএনএ এ প্রোটিনের প্রয়োজন হয়, ডিএনএ সি প্রোটিনের প্রয়োজন হয়। তাছাড়াও আমাদের ডিএনএ হেলিকেজ প্রোটিন বা যেটাকে ডিএনএ বি প্রোটিন বলা হয় তার প্রয়োজন হয়। টোপো আইসোমারেজ বা গাইরেজ এনজাইমের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে প্রাইমেজ এনজাইমের প্রয়োজন হয়। এই প্রাইমেজ এনজাইমের আরেকটা নাম আছে, একে ডিএনএ জি বলা হয়। তাহলে এই এনজাইমগুলোর সহায়তায় রেপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়। পরবর্তী ভিডিওতে ইলংগেশন এবং টার্মিনেশন পদ্ধতিটি দেখানো হবে। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।